প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ইভেলি নিবেদিত নির্বাচন বিতর্ক অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়, বিদেশি গণমাধ্যম কি বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপ করছে? এটার পক্ষে বিপক্ষে আমাদের দুজন অতিথি আছেন নিয়মিত যেভাবে আমাদের অনুষ্ঠান থাকে, এবং আমার ডান দিকে পক্ষে বলবেন মোস্তফা ফিরোজ, আপনাদের সবারই চেনা মুখ, বার্তা প্রধান বাংলাভিশন, এবং আমার বাম দিকে আছেন আনিসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা। এছাড়াও আনিসুর রহমান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং গালফ নিউজের জন্য বাংলাদেশ প্রতিনিধি হিসাবে কাজ করছেন। আমরা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং মোস্তফা ফিরোজকে আমি মনে হয় দ্বিতীয়বার পেলাম। অনেক ধন্যবাদ আবার আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে। আপনার এই অনুষ্ঠানটা আমি সত্যি প্রথম যখন এসেছি উপভোগ করেছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই প্রোডিউসারদের জানিয়ে দেব, ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকেও, আমি নিশ্চয়ই জানিয়ে দেব কর্তৃপক্ষ আর স্পেশালি যারা প্রডিউসারদের। আর প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে থাকছি নাদিম কাদের। তো আমরা শুরু করি আজকের বিষয়বস্তু নিয়ে। আপনাদের 3 মিনিট আপনারা বলবেন, সময় হলে আমি ঘন্টি বাজাবো, তারপরে যদি আপনাদের আরও কিছু বলার থাকে শেষ করে আমরা তারপরে আরেকজনের কাছে চলে যাবো। এটাই আমাদের মোটামুটি প্রথম দিকে নিয়ম। তারপর তো দর্শকরা আসবে, আমি আশা করি আজকেও দর্শকরা আমাদের সাথে থাকবে, কারণ গণমাধ্যম নিয়ে ব্যাপার। মোস্তফা ফিরোজ, আপনার বক্তব্য। আপনি যদি সাবজেক্ট আবার একটু, বিদেশি গণমাধ্যম কি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে? যেমন আজকের ইকোনমিক ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে যে আগামী ইলেকশনে আওয়ামী লীগ জয় করবে। এটা অনেকে দেখছেন যে প্রেডিকশনটা অনেক সময় ইলেকশনে ইনফ্লুয়েন্স হয়। এটা কি হস্তক্ষেপ কি না? এই ধরনের রিপোর্ট যেগুলো আসছে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের বাইরে, এটি আসলে এক ধরনের, অবশ্যই আমি মনে করি যে দুই ধরনের আছে। বাংলাদেশকে নিয়ে বিশ্বে একটি দ্বিধা বিভক্তি একটা প্রভাব বলয় আছে। একটাকে বলতে পারেন আমেরিকা ইউরোপ লবি, আর একটা হচ্ছে ভারতকে ঘিরে হচ্ছে আর একটা লবি। তো সেখানে তারা তাদের মতন করে এক ধরনের প্রভাব বা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করে। চায়নাও অ্যাড হয়েছে, চায়না আবার শিফট করে তার সুবিধা অনুযায়ী তাদের বাণিজ্যিক কাজে। তো যেটা করে যে তারা তাদের মতন করে কখনো সরকার পক্ষকে কখনো বিরোধী পক্ষকে তারা সাপোর্ট করে অথবা বিরোধিতা করে। এইটা হচ্ছে তারা প্রতিটা দেশ তারা তাদের যে রাষ্ট্রীয় নীতিটা, সেই রাষ্ট্রীয় নীতি অনুযায়ী তারা এই কর্মকাণ্ডগুলো করে। এটা একটা দিক। আবার অন্যদিকে কিছু লবিস্ট ফার্ম আছে যারা একেবারে সরাসরি বলতে গেলে পয়সার বিনিময়ে মিডিয়াকে ইনফ্লুয়েন্স করে। এখানে আমাদের বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বাইরের মিডিয়া সবই এর হয়তো আমাদের এখানে বেশি, বাইরে কম, কিন্তু দুই পক্ষই কিন্তু সক্রিয় এবং তার দ্বারা প্রভাবিত হয়ে তারা এক ধরনের হস্তক্ষেপ করে, মানে এই অর্থে যে তারা প্রকৃত যে চিত্রটা, যে পারসেপশনটা, সেটি কিন্তু তাদের মধ্য দিয়ে প্রতিভাত হয় না। এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের, আপনি জানেন যে গত বিশেষ করে 2014 5ই জানুয়ারি নির্বাচনকে ঘিরে বিদেশিদের মধ্যেই যে একটা মতপার্থক্য আছে এবং দুইটা লবি যে সক্রিয় ছিল, এটা তো আমরা একদম প্রকাশ্যে আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবে যখনই কি দুটি দেশ যখনই কি এইভাবে বা দুইটি গ্রুপের বলয়ে যখনই কি বিভিন্ন দেশ যখন ওয়ার্ক করে, তখন সেসব দেশের মিডিয়াগুলোও কিন্তু তাদের রাষ্ট্রীয় নীতিকে অনুসরণ করে। এটা সব দেশেই করে। হয়তো ওইসব মিডিয়া তার দেশে সে স্বাধীন, কিন্তু বিদেশি কোনো দেশের ক্ষেত্রে তারা রাষ্ট্রীয় নীতিটা অনুসরণ করে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশকে মনে করেন যে ওই সময় অনেক বেশি জঙ্গিবাদ, অনেক বেশি মৌলবাদী এই ধরনের চিত্রিত করে এক ধরনের বিএনপি জামাতকে বিরোধিতার একটা প্রবণতা দেখেছি। আবার একইভাবে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যুদ্ধাপরাধের বিচার এটিকে সমর্থন দিয়ে তারা করেছে, আবার আরেকটা অংশ বিরোধিতাও করেছে। তো এটা কিন্তু বাংলাদেশের বাইরে প্রতিটা দেশ তার রাষ্ট্রীয় নীতিকে
এমনভাবে অনুসরণ করে, তখন কিন্তু আর সেই মিডিয়াগুলো স্বাধীন থাকে না। ফলে তারা নানানভাবে সরকারের কখনো পক্ষে আছে, কখনো বিপক্ষে আছে, কখনো বিরোধী দলের পক্ষে থাকছে, কখনো বিপক্ষে থাকছে। এইগুলো কিন্তু জাতীয় পলিসির মধ্য দিয়ে এই জাতীয় পলিসিটাকে মূলত তারা অনুসরণ করে। যদিও আমি ওই সব গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে কিন্তু আবার স্বাধীনভাবে তারা কখনোই কিন্তু সরকারের কোনো নীতিহীনতাটাকে তারা সমর্থন করে না, তারা বিরোধিতা করে তাদের মতন করে। তো আমি শ্রদ্ধা রেখে এই কথাটি বলতে চাই। আমার যদিও সময় শেষ, তবু আমি একটা প্রশ্ন করে আমি আনিসুর রহমানের কাছে যাব যে আসলে আমরা যখন বলছি যে আমরা প্রায় উদাহরণ দিই যে ওয়েস্টার্ন মিডিয়া তারা ফ্রি মিডিয়া, ফ্রি এক্সপ্রেশন, তাহলে এই যে আপনি যেটা বললেন সেই ব্যাপারে আমরা আপনার কাছে আসবো যে তারা যে স্টেট পলিসি ফলো করে যদি তারা লেখাটি বা রিপোর্টটা করে তাহলে তো স্বাধীন থাকলো না সেইভাবে। স্টেট পলিসিটা কিন্তু আবার সরকারি পলিসি না, তাদের রাষ্ট্রীয় সেখানে যদি মনে করেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা দেখি যেমন ট্রাম্পকে বিরোধিতা করছে। ট্রাম্প কখন বিরোধিতা করছে? যখন আমেরিকার স্বার্থের বাইরে চলে যাচ্ছে ট্রাম্পের কোনো কোনো কথাবার্তা, তখন কিন্তু বিরোধিতা করছে। তার মানে এই না যে তারা কিন্তু রাষ্ট্রের বিরোধিতা করছে। রাষ্ট্রীয় নীতির ব্যাপারে গণমাধ্যমগুলো কিন্তু সক্রিয় থাকে, ওইটা অবস্থান নিয়ে তারা কখনো কখনো তাদের সরকারকেও বিরোধিতা করে, বিরোধী দলকেও বিরোধিতা করে, বা পক্ষে যায় বিপক্ষে যায়। ধন্যবাদ আনিসুর রহমান, খুব ভালো লাগছে আপনি এসেছেন। আমরা একসময় একসাথে কাজও করেছি ফরাসি বার্তা সংস্থা এফপিতে। তো আপনাকে পেয়ে নিশ্চয়ই আমি খুবই আনন্দিত এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে সময় করে এসেছেন। এখন মুস্তাফা ফিরোজ যেটা বলল, আপনি যেহেতু এখনও ফরেন মিডিয়ার সাথে কাজ করছেন, এই প্রেক্ষাপটে আমাদের সাবজেক্ট যেটা আজকে সেটা থেকে যদি মুস্তাফা ফিরোজের বক্তব্য থেকে কিছু খণ্ডন করতে বা কিছু অ্যাড করতে চান সেটা বলতে পারেন। আমিও আনন্দিত আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, যে মুস্তাফা ফিরোজ ভাই একজন সিনিয়র এবং প্রথিতযশা সাংবাদিক। নাদিম ভাই আমার, তো উনি আমার গুরুই ছিলেন আমার সাংবাদিকতার জীবনের শুরুতে ফরাসি বার্তা সংস্থা এএফপিতে। আসলে যেই বিষয়টা আপনি যেটা বললেন যে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের এই ইলেকশনকে ইনফ্লুয়েন্স করে কিনা, আমি আসলে চিন্তা করছিলাম যে আসলে গণমাধ্যম আমরা মানে কাকে বুঝি। গণমাধ্যম আমরা জানি যে প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, বিদেশি গণমাধ্যমেও প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, ওয়্যার সার্ভিসগুলি আছে। তো কিছু মেইন স্ট্রিম মিডিয়া, এটা বোধহয় দর্শকরা সবাই জানেন যে কিছু মেজর নিউজ এজেন্সি আছে, রয়টার্স, এএফপি কিংবা সিনহুয়া কিংবা আরো কিছু জায়গাতে আছে, এপি আছে। আর আছে হচ্ছে কিছু মেজর নিউজ পেপার কিংবা ইন্টারন্যাশনাল জার্নাল, সাপ্তাহিক বা পাক্ষিক কিছু পত্রিকা আমরা জানি সেগুলি। তো দুটা জিনিস, একটা হচ্ছে যে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের স্টেক কতটুকু আছে এবং তাদের আসলে পক্ষ নেয়ার কতটুকু সুযোগ বা দরকার আছে, সেটা একটা বিষয়, যে খুব বেশি স্টেক বাংলাদেশের পলিটিক্সে আছে কিনা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে তারা, আমার কখনো মনে হয় না যে বাংলাদেশের মানে বিদেশি গণমাধ্যমের কোনো পত্রপত্রিকা কিংবা কোনো মিডিয়ার কোনো মানে রিপোর্টের কারণে বাংলাদেশের রাজনীতি খুব বেশি ইনফ্লুয়েন্স কখনো হয়েছে, এটা আমার মনে হয় না। ডেফিনেটলি অনেক সময় বিভিন্ন দুর্যোগে বা বিভিন্ন রাজনীতির বিভিন্ন প্রেক্ষিতে কমেন্ট্রি অ্যানালাইসিস যেগুলো বিদেশি পত্র এখানে আছে। যেমন আজকে যেটা বলছি, যেমন ওই দীপু ভাই যেটা নাকি কারেক্টলি যেটা বললেন যে কখনো একটা পক্ষে সরকারের পক্ষে অথবা বিরোধী দলের পক্ষে এদের একটা অবস্থান ছিল। ইকোনমিস্টের ভূমিকা আমরা দেখেছি বিভিন্ন সময়, কখনো সরকার এখানে এটাতে usually economics has been very critical অনেক ইস্যুতে অনেক বেশি ক্রিটিক্যাল ছিল। এবং আমার ধারণা যে গত কয়েক বছরে সরকার কখনো ইকোনমিক্সকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট ছিল বলে আমার মনে হয় না। লন্ডনে থাকতে আমি তাদেরকে রিজয়েন্ডার তাদেরকে ব্রিফ করতে হচ্ছে বারবার। এক্স্যাক্টলি। এখন এই ইকোনমিক্সের যদি প্রসঙ্গটা যখন আসে, তো ইকোনমিক্স একটা পত্রিকা যেটা নাকি সরকারের পক্ষে বেশিরভাগ সময় বিপক্ষেই এখানে কাজ করেছে। আমি যেটা নাকি আমার ইন্টারেস্টিং মনে হয়েছে যে ইকোনমিক্সের একটা এটা হচ্ছে সিস্টার কনসার্ন, এটা বলে ওই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। এটা কিন্তু ইকোনমিস্টের সরাসরি ইকোনমিক্স পত্রিকা না, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশনের মতো। এবং আমরা জানি যে এটা একটা রেপুটেড একটা অর্গানাইজেশন, যেটা বিভিন্ন বিষয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুতে বিভিন্ন সময় কিছু স্টাডি করে। এটা জাস্ট একটা নর্মাল কমেন্টারি এটা লেখার মতো বিষয় না, তাদের একটা স্টাডি বেসড, একটা রিসার্চ বেসড একটা প্রতিবেদন তৈরি করে। সেটা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, আমার মনে হয় দীপু ভাই আমার সঙ্গে একমত হবেন, এটাকে বেশ গুরুত্বের সঙ্গে সবসময় নেওয়া হয়। শুধু পলিটিক্যাল ইস্যুতেই যে তারা করে সেটা না, বিভিন্ন গ্লোবাল
গ্লোবাল ইস্যুতে ইকোনমিক ইস্যুতে তারা করে। এখন ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট একটা স্টাডি করেছে, এই স্টাডিটা সেটা ইকোনমিস্টরা এটা ক্যারি করছে। তো সেটা তো হঠাৎ করে এটা যেই একটা পত্রিকা যেটা নাকি এত বছর যাবৎ সরকারের জন্য ক্রিটিক্যাল ছিল, অ্যাপারেন্টলি এবং ভিজিবলি এটা খুব ক্রিটিক্যাল ছিল, গভর্নমেন্ট কখনোই কমফোর্টেবল ছিল না হয়তো, এখন সেটা একটা তাদের স্টাডিটা নিয়ে এখানে একটা রিপোর্ট করেছে। এবং পার্টিকুলারলি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটটা যারা জানেন তারা বুঝবেন যে এটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন, এটাতে খুব বেশি ডিসপিউটেড কখনো কিছু ঘটেনি। তা আমার মনে হয় সেটা ইনফ্লুয়েন্স না, সেটা যে স্টাডি একটা কোইনসাইড করেছে, এটা কোইন্সিডেন্স যে সেটা তাদের স্টাডি ইলেকশন নিয়ে, বাংলাদেশের সামনে ইলেকশন আছে, সেইখানে তারা একটা রিপোর্টটা দিয়েছে। এটা হচ্ছে তাদের একটা এটা পক্ষপাত বলে আমার কাছে এটা মনে হয় না। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে তাদের রিপোর্টটা তাদের স্টাডি করে এবং এই রিপোর্টটা আমরা বিশ্বাস করতে পারি। একদম তাই, এটাতে রিসার্চ করা, মানে তাদের রিসার্চ বেসড একটা অর্গানাইজেশন এবং সেটা রিসার্চই করে এবং সেটা ক্যারি করেছে এবং সেটা হচ্ছে তাদের এটাদের মানে ওই EIU এটা যে প্রথমে এটা করলো, এরকম স্টাডি আমরা ইলেকশনের আগেও আমরা দেখেছি। এটা কিছুদিন আগে, কয়েক মাস আগে আমরা একটা দেখলাম যে আমেরিকার ওই IRI একটা অর্গানাইজেশন আছে, সেখানে তাদের একটা স্টাডি রিপোর্ট আমরা দেখেছি সেইখানে। তো তাদের সঙ্গে তো বাংলাদেশের এখানে তাদের বিভিন্ন USAID হোক, DFID হোক, কিছু রিপোর্ট আমরা সামনে নিজেদের কনজামশনের জন্য তারা কাজ করে, কিছু জিনিস প্রকাশিত হয়, কিছু জিনিস প্রকাশিত হয় না, তাদের নিজস্ব মানে কাজের জন্যই তারা সেটা করে। এবং আমরা এর আগে IRA রিপোর্টও দেখেছি, অন্যদের রিপোর্টও আছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার সময় শেষ, কিন্তু পরে যখন আমি ফিরে আসবো, আপনি তো নিজে কাজ করছেন অনেক দিন থেকেই, বিদেশি গণমাধ্যমের জন্য প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ, সেই আপনার সেই অভিজ্ঞতা থেকে আপনি আসবো আমরা। তবে আমরা যাচ্ছি মিস্টার ফিরোজের কাছে। আপনি তো জানেনই যে খণ্ডন এবং বলি যে এমন একটা বিষয়ে তারা গবেষণা রিপোর্ট করেছে, ইকোনমিক টাইমসের কথা বলুন তো, ইকোনমিস্ট। এইটা হলো একেবারেই মানে অ্যাবসার্ড ব্যাপার। আপনি মনে করেন যে একটা নির্বাচনের একটা স্বাভাবিক অবস্থা যদি থাকে, সেই স্বাভাবিক অবস্থাটা 1 মাস আগেও থাকতে পারে, 3 মাস আগেও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রতিটা নাগরিক, প্রতিটা মানুষ, আমরা নিজেরা জানি যে বাংলাদেশের এই ইলেকশন সম্পর্কে প্রেডিক্ট করা একেবারে সাংঘাতিক রকম মানে দুষ্কর ব্যাপার, বিশেষ করে বর্তমান রাজনৈতিক ব্যবস্থাপনাটা কেন এই জন্য বলছি যে আপনি গত 10 বছর একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে গেছে। 2014 25 জানুয়ারি নির্বাচনটাকে তো কোনো গণনায় আপনি ধরতে পারেন না, এটা ছিল বলাই হয় যে সংবিধান রক্ষার নির্বাচন। তাহলে 10 বছর পর একটা যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কত রাজনৈতিক বাস্তবতা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়েছে। যেমন ধরেন এখনকার যে বাস্তবতা, সেই বাস্তবতাই কিন্তু গত নির্বাচনটা যদি হতো তাহলে বোঝা যেত যে ট্রেন্ডটা, কিন্তু গত নির্বাচনটা তার হয়নি। সর্বশেষ যদি 2008-টা ধরেন, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা হয়েছে। তো তখনকার একটা অবস্থা আর এখন পুরোপুরি একটা দলীয় ব্যবস্থাপনায়, এবং এখন কিন্তু সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে দলীয় ব্যবস্থাপনায় নির্বাচনের হাল হকিকত প্রতি মুহূর্তে কীভাবে চেঞ্জ হচ্ছে। মনে করেন এখন নির্বাচনের মাঠে বিরোধী পক্ষের কোন একটা জায়গায় 100 জন আছে, 100 জন যদি থাকে সেটা একটা অবস্থা, যদি 2 দিন পরে ওখান থেকে 50 জন চলে যায় আরেকটা ব্যবস্থা, আর নির্বাচন আগ মুহূর্তে যদি মনে করেন 2, 4, 5 জন থাকলো আর কেউ নাই, তখন আরেকটা পরিস্থিতি। এই পরিস্থিতি কিন্তু এখন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে হচ্ছে। আপনি যেমন ধরেন এখন মাঠে কি, এখন মাঠে নির্বাচনকালীন সরকার আছে আর নির্বাচন কমিশন আছে, কিন্তু প্রতিদিন যে হারে এই রাত বাড়ার সাথে সাথে এখানে ওখানে যে হারে গ্রেপ্তার চলছে এবং এক পক্ষের, তার দ্বারা আপনি কি বুঝবেন? এখন বলা হচ্ছে যদি আপনি সবাই যদি ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যাইতে পারে, তাহলে রেজাল্ট একটা, আর ভোট কেন্দ্রে যদি না যেতে পারে তাহলে রেজাল্ট আরেকটা। এইরকম অবস্থায় একটা ইকোনমিস্টের পক্ষে কেন, আপনি বাংলাদেশেরও যদি সবগুলো মিডিয়াকে সবগুলোকে যদি আপনি এক জায়গায় করে যদি একটা যদি জরিপ করতে বলেন, সেই জরিপ হবে না। জরিপটা তখনই সঠিক হবে একদম নির্বাচন হয়তো আগের দিন বা 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে। সুতরাং আমি এটা মনে করি এটার কোনো ভিত্তি নেই। আনিসুর রহমান বলছে এটা বিশ্বাসযোগ্য, এটাকে গ্রহণ করবেন, আর আপনি বলছেন না। আমরা আসবো আবার ফিরে, আমরা আনিসুর রহমানের কাছে যাবো। আমাদের টেলিফোনে দর্শকরা আছেন, তারা অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন, আপনার প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার নাম বলুন। প্রশ্নটা হলো এবার নির্বাচনে সবাই কি সুন্দরভাবে ভোট দিতে পারবে?
না, এটা তো অন্য প্রশ্ন। আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে বিদেশি গণমাধ্যম কি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে কি না। তা আপনি সেই বিষয়ে থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আপনার প্রশ্ন আমরা নিতে পারছি না। আমরা পরের দর্শক কাছে কে আছেন, দর্শক আপনার প্রশ্ন করুন পরিচয় দিয়ে। হ্যালো, জি, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করুন। জি, শেরপুর থেকে বলছি আমি। জি আমার কথাটা হলো যে আপনারা টক শোতে বলেন, বিভিন্ন টক শোতে, যে নেভেল প্লেইং ফিল্ড। আসলে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে নেভেল প্লেইং ফিল্ড বলতে তো আমরা কোনো কিছু দেখতে আচ্ছা। পাচ্ছি না। বিএনপি যদি কোনো মিটিং করে সেখানে পুলিশ জি প্রিয় দর্শক, আপনার প্রশ্ন আমাদের আজকের বিষয়বস্তুর সাথে মিলছে না। আমাদের বিষয়বস্তু হচ্ছে গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম তারা যেসব রিপোর্ট বা ওপিনিয়ন বা অ্যানালাইসিস দেন সেটা কি আমাদের নির্বাচনে হস্তক্ষেপ কি না, এই ব্যাপারে যদি আপনার প্রশ্ন থাকে আমরা সাদরে গ্রহণ করবো। আদারওয়াইজ যেটা আমাদের সাবজেক্ট ম্যাটার না সেটা আমরা গ্রহণ করতে পারছি না, আমি দুঃখিত। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আচ্ছা আমি বলি না, একজন আরেকজন দর্শকের শেষ করি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি কি আছেন লাইনে? প্রশ্ন করুন প্লিজ। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, জি গণমাধ্যম। আমি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে বলছি। জি আমরা গণমাধ্যম নিয়ে আলোচনা করছি, বিদেশি গণমাধ্যম। জি 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 বলুন। এই সাবজেক্টই। জি থ্যাংক ইউ ভেরি মাচ, বলুন। যদি ভাইয়া কোনো মাধ্যম বাংলাদেশে পর্যবেক্ষণ করতে আসে, তাহলে কি ওরা স্বাধীন মতে করতে পারবে না? আওয়ামী লীগ যে তাণ্ডব চালিয়েছে জি তারা বাংলাদেশে, ওরা তো ওই তাণ্ডব চালালে তো ওরা আইসা কোনো লাভ নাই। আচ্ছা ধন্যবাদ, আপনার প্রশ্ন এবং আপনার বক্তব্য আমরা পেয়েছি। আরেকজন দর্শক লাইনে আছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, খুব সংক্ষেপে দ্রুত। জি আমি আয়ুব বলছি ধানমন্ডি থেকে। জি জি আমি মোস্তফা রশিদ ফিরোজ সাহেবের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, একটু আগে উনি বলছেন যে বিদেশি গণমাধ্যমগুলো তাদের সরকারের মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য সুবিধামতো সংবাদ পরিবেশন করে, কিন্তু কিছুদিন আগে আমরা যখন দেখেছি যে একটা বিদেশি গণমাধ্যমগুলো বাংলাদেশের পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অভিযোগ তুলে সারা পৃথিবীতে আমাদের সুনাম নষ্ট করেছে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই সংবাদটাকে সমর্থন করছে এবং আমাদের বর্তমান সাংবাদিক সাহেবরাও এরকম সমর্থন করেছেন। সেখানে কি তারা পরিচয় দিয়েছে? জি ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক আছে, আমরা আসবো। আমি জানি মুস্তফা ফিরোজ উত্তর দেওয়ার জন্য খুব অস্থির হচ্ছে, কিন্তু আমরা আগে যে দর্শকদের শেষ করি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন, তাহলে আমরা শুনতে পারবো না, বুঝতে পারবো না। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি পটুয়াখালী থেকে বলছিলাম। জি বলুন। আজকে গণমাধ্যমে কি বাংলাদেশ নির্বাচনের হস্তক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। জি আমার প্রশ্ন হলো, বাংলাদেশের যে পরিস্থিতি, জি সেখানে বিদেশিদের হস্তক্ষেপ ছাড়া কি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? আচ্ছা অনেক ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা ফিরে আসবো। মুস্তাফিজ আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আপনি শেষ করেছেন। আমি এখন আনিসুর রহমানের কাছে যাব। আপনি আপনার দেন, দেওয়ার সুযোগ দেন। এখন কি দেবেন না? আমি আসছি, তখন বেটার হবে, আপনি তখন সময় বেশি পাবেন। জি জি হ্যাঁ আনিসুর রহমান। আমি দীপু ভাইয়ের একটা সঙ্গে যেটা বলছিলেন যে এটা বিশ্বাসযোগ্য না বা এটা অ্যাবসার্ড যেটা বলছিলেন, আমি বলছি যে একটা স্টাডি, আর দীপু ভাইও জানেন এটা সাংবাদিক হিসেবে এবং পেশার সঙ্গে সম্পর্কিত এটা আমাদের, যে স্টাডিটা কীভাবে আসলে একটা স্টাডি, হাউ এ স্টাডি ইজ ক্যারিড আউট। এই স্টাডিটা যখন করা হয়, জেনারেলি একটা পারসেপশন হচ্ছে যে বাংলাদেশের জনমতের একটা অংশ হচ্ছে এক পক্ষে, আর একটা অংশ অন্য পক্ষে, আর কিছু অংশ হচ্ছে ফ্লোটিং থাকে। তো সেইখানেই আসলে মানে একটা বোঝার বিষয় থাকে যে এখানে তো আসলে তো এটা ডিসাইডেড জিনিস, একটা মানুষের মাইন্ডসেটে একটা পক্ষ মানুষের থাকেই, আর যে কারা তাকে দিবে, এটা যে ইনস্ট্যান্টলি কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে, এরকম বোধ সবসময় বোধ হয় না। এবং এই স্টাডিটা করাই হচ্ছে যে আসলে এখন এই মুহূর্তে বা এই সাম্প্রতিক সময়ে যে মানুষের কি মনোভাব আছে। হ্যাঁ, পলিটিক্যাল একটা সিচুয়েশন, একটা মানুষের তো আসলে বিচারের অনেকগুলি ইস্যু আছে, বিভিন্ন বিষয়। তাদের ব্যবসা কেউ যারা করে তাদের বা একটা হিসাব আছে, যারা প্রফেশনাল, যারা সাধারণ মানুষ,
আগে একটা সময় আমাদের ধারণা ছিল যে শুধু রাজনীতির বিষয়টাই হচ্ছে মানে একটা ভোটিং এর একটা মানে ইস্যু। এখন তো মানুষ অন্য অনেক জিনিস দেখে, তার নিজের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টা দেখে, ইকোনমিক ইস্যুসগুলি দেখে, উন্নয়নের ব্যাপারটা দেখে, অনেক বেশি অ্যাওয়্যার হয়ে গেছে, অনেক বেশি অ্যাওয়্যার হয়ে গেছে, যেটা নাকি ওয়েস্টার্ন ভোটারদের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায়। এখন হচ্ছে পার্টিকুলার ইস্যুতে পার্টিকুলার পার্টির কি ইস্যু, কেমন পলিসি, সেটার উপর ডিপেন্ড করে, কিংবা ডেভেলপমেন্ট পেজ বা যেটা চলছে সেটা এফেক্টেড হবে কিনা, তার নিজের ব্যক্তিগত ব্যবসা বা তার চাকরির লাইভলিহুডের কোনো এফেক্ট করে, সেটাও তারা চিন্তা করে। সেটা চিন্তা করার পরে একটা ডিসিশনটা নেয়। হয়তো বা সে একটা পক্ষের সমর্থক একটাতে এমন জিনিসও আপনি হয়তো আমার সঙ্গে দ্বিমত করবেন না, যে আমরা জানি যে পার্টিকুলার প্রার্থীর জন্যে হয়তো সে একটা পক্ষের সমর্থক, একটা পার্টি, একটা দলের সমর্থক, কিন্তু পার্টিকুলার একটা প্রার্থীর জন্য সে অন্য পক্ষে ভোট দিচ্ছে। এটা এরকম অনেক ঘটনাই আছে। এখন আরও অন্য ইস্যু আছে, ফলে এটা একটু ফ্রিকোয়েন্টলি যে একটা মাইন্ড চেঞ্জ করে তেমন একটা ব্যাপার না। আরেকটা বিষয় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, পর্যবেক্ষক যারা আসবে তারা কি অবস্থা, মানে তারা কি সেইভাবে পর্যবেক্ষণ করতে পারবে নির্বিঘ্নে, এবং তাদের পর্যবেক্ষণ কি হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে কি না, এরকমই মনে হলো। প্রথমত হচ্ছে যে বিদেশি গণমাধ্যম বা অবজারভার যারা আছে, বা যেসব বিদেশি যারা নাকি স্টেক হোল্ডার যারা, যাদেরকে বলি, বা বিদেশি বন্ধু বা বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে, যাদের নিজেদের জন্য বা বাংলাদেশে ইনভাইট করে, সেটার জন্য নিজেদের ক্রেডিবিলিটিটা কতটুকু সেটা প্রমাণ করার জন্য সেটাও করে, ইলেকশন কমিশনার করে। আমাদের আজকের বিষয়, বিদেশি গণমাধ্যম কি বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে। এর পক্ষে বলছেন, আমি আবার আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই যারা পরে টিভি দেখছেন, মোস্তফা ফিরোজ, বার্তা প্রধান, বাংলা ভিশন। আর আমার বাম দিকে বিপক্ষে বলছেন আনিসুর রহমান, প্রধান বার্তা সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা। উনি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং গালফ নিউজের জন্য বাংলাদেশে প্রতিনিধিত্ব করেন এই দুটি বিদেশি গণমাধ্যমকে। আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্লিয়ার করবো, মানে আপনার কাছে কিছু আসবো আমরা, যে আপনি যেটা বলতে চাচ্ছেন অনেকক্ষণ থেকে, কিন্তু আমি তারপরে বলছি যে দর্শক কিছু কিছু পয়েন্ট জেনে বেশ ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমরা অনেক আগে যেটা দেখলাম যে তারা বলেছে যে পদ্মা সেতুর কথা আসলো, স্বাধীনতার একটা বিষয় আছে, যে যারা রিপোর্ট করছে যদি তারা স্টেট করে, সেটাও কি স্বাধীনতা থাকছে? তারা তো স্বাধীন থাকলো না, তো তারা আমাদেরকে প্রতিদিন সবক দিচ্ছে কেন, যে বাংলাদেশের ফ্রিডম অফ প্রেস এন্ড অল দ্যাট। তা আমরা তো জানি যে আমেরিকান মিডিয়া বলেন, ব্রিটিশ মিডিয়া বলেন, দে আর রেগুলেটেড, তারা কিন্তু যখন তখন যা ইচ্ছে ছাপতে পারে না। হ্যাঁ, সেই তুলনায় আমরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করি। তো যাই হোক, এই প্রেক্ষাপট আমার মনে হয় মোস্তফা ফিরোজ আপনি যে জানতেন। আচ্ছা, আমাদের দর্শক যে একজন করলেন এই যে পদ্মা সেতু নিয়ে কিন্তু আমাদের স্ট্যান্ড, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্ট্যান্ডটা, এটা কিন্তু খুব প্রশংসিত। বরং পদ্মা সেতু, আমি ওইটাই বলছিলাম যে আমাদের যে বিদেশি গণমাধ্যমগুলো, যে দ্বিধাবিভক্ত গণমাধ্যমগুলো, তারা তাদের মতন করে যে মানে কিছু কিছু রিপোর্ট বা প্রচারণা চালাতে থাকে। পদ্মা সেতু কিন্তু অন্যতম। এই পদ্মা সেতুর ব্যাপারে কম অপপ্রচার হয়নি এবং ব্যাপকভাবে অপপ্রচার হয়েছে, এবং এই অপপ্রচারের পক্ষে কিন্তু এটা সত্য কথা বলতে কি আমাদেরও গণমাধ্যমের অনেকেই, এবং অনেক আমাদের মাধ্যমও এটা ইনফ্লুয়েসড হয়েছে। সম্ভবত দর্শক হয়তো আমার কথায় মানে সরকারের সমালোচনামূলক হয়তো মনে করে আমাকেও বলছে। আমি আজ পর্যন্ত আমি বলতে পারি, দর্শক আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে এমন কোনো রেকর্ড পাবেন না কখনো যে পদ্মা সেতুর এই বিদেশি অপপ্রচার বা এই যে নানান রকম ষড়যন্ত্র, এইটার আমি বরং বরাবরই আমাদের দেশের পদ্মা সেতু এবং এটা নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এবং এই ক্ষেত্রে সরকারের যে ওই সময় দৃঢ় স্ট্যান্ড, এটার পক্ষে আমি সবসময় অবস্থা নিয়েছি এবং আজকেও নিলাম, এবং এটা রেকর্ডেড থাকলো। দর্শক ভুল বুঝবেন না, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে অনেক সময় ঘটনার প্রেক্ষিতে কখনো সমালোচনা করি, বিরোধী দলের পক্ষেও বলি, বিপক্ষেও বলি, কিন্তু ঘটনাক্রমে একটা সাংবাদিকদের, বাংলাদেশের সাংবাদিকদের একটা এন্টি এস্টাবলিশমেন্ট একটা থাকে। এন্টি এস্টাবলিশমেন্ট হওয়ার কারণে সবসময় আমরা দেখি যে যারা ক্ষমতায় থাকে তারা অনেক ভুল ত্রুটি করে, ফলে সেগুলো আমরা সমালোচনা করি মানে এই না যে তার প্রতিপক্ষ যে দলটা থাকে সেই দলের আমি সমর্থক হয়ে গেলাম। আপনাকে ক্লিয়ার করলাম। আরেকটা বিষয়, এই যে দেখেন পারসেপশনগুলো যে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমি বলি যে নির্বাচন বিষয়ক যে জরিপ, এটা আপনি 1 মাস আগের জরিপ ঠিকই বলেছে, 2 মাস আগের জরিপ আর এখনকার জরিপ, বা আমি বললাম যে নির্বাচনের 3 দিন আগের যে জরিপটা আকাশ পাতাল। এখন হয়তো যদি মনে করেন যে অপোজিশনের যদি 100 আসন থাকে, তখন হয়তো এমন একটা রাজনৈতিক বাস্তবতা হইতে পারে, তখনকার জরিপের রেজাল্টে হয়তো তখন 30টা বা 50টা হইতে পারে।
আবার উল্টাও যেতে পারে। যদি আবার যদি 91 ইলেকশন আবার যদি উল্টা দিকে হয় তখন আবার উল্টা পাবে। ফলে এই নির্বাচন বিষয়ক জরিপ দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ কোনো জায়গায় কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে কে জানতো যে এই যে অনেকে বলে যে পাগলা ট্রাম্প এইটা জিতবে, সমস্ত জরিপগুলোকে কিন্তু একদম মিথ্যা প্রমাণ করে দিয়ে হলো। ফলে আমাদের এই জরিপগুলো, হ্যাঁ এটা ঠিক স্বাধীনভাবে তারা করে, তাদের একটা রাষ্ট্রীয় পলিসি আছে, কিন্তু এটা তো সত্য যে দেখেন ওই লোকাল যেই ওদের যে সাংবাদিকতার যেই পত্রিকাগুলো তারা কত স্বাধীন, তারা সরকারকে ধুয়ে ফেলে, বিরোধী দলকে ধুয়ে ফেলে, পক্ষে বিপক্ষ লিখছে, কিন্তু যখনই নাকি তারা ধরেন মধ্যপ্রাচ্য ইস্যুতে আসে বা বাইরের ইস্যু, হয়তো আমাদের ইস্যুটা বাংলাদেশ ইস্যুটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যখনই আসছে তখন তো আমরা হয়ে যাচ্ছি বিদেশি, তখন তারা কিন্তু ওইভাবে তাদের রাষ্ট্রীয় নীতিটাকে তাদের রিপোর্টের মধ্য দিয়ে প্রতিফলনের চেষ্টা করে। ওই চেষ্টার মধ্য দিয়ে কখনো আমরা যেমন মনে করেন আজকে যে ইকোনমিস্ট যে রিপোর্টটা দিয়েছে, এটা পারসেপশনটা কি দাঁড়াবে, সরকার বিরোধী যারা তাদের বিপক্ষে গেছে বলে তারা বলবে এটা বায়াস রিপোর্ট, এটা মিথ্যা রিপোর্ট, এইটা টাকা পয়সা দিয়ে এটা করানো হয়েছে। আর সরকার কি বলবে, সরকার বলবে যে ইয়েস এটাই সত্য, এটাই বাস্তবতা। আবার যদি ইকোনমিস্ট যদি উল্টা বলতো তখন সরকারের সুর থাকতো আরেক রকম, বিরোধী পক্ষের আরেক রকম থাকতো। খুবই কারেক্ট অবজারভেশন আপনার। না কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে আমাদের দেশের কথা বলতে গেলে তো আমরা দেখেছি যে আমাদের ইউনিয়ন সবকিছুই বিভক্ত রাজনৈতিক মতাদর্শের জন্য, কিন্তু বাইরে তো সেই জিনিসগুলো নেই। কিন্তু যখন মানে ইস্যু ইজ স্টেট অ্যান্ড মিডিয়া, বাইরে নেই ফোর্থ পিলার, বাইরের ইস্যুতে তারা ঐক্যবদ্ধ থাকে, কিন্তু তাদের আবার নিজেদের আভ্যন্তরীণ এতে কিন্তু চরমভাবে তারা কিন্তু একদম পক্ষ বিপক্ষ। ইভেন আপনি পাশের দেশ, আপনি যদি কলকাতার যদি পত্রিকাগুলো দেখেন, আমি তো আশ্চর্য হয়ে যাই, সেই তুলনায় কিন্তু আমাদের পত্রিকার রিপোর্টিং মান অনেকবার, ওদের যে মেজর পত্রিকা আনন্দবাজার, টেলিগ্রাফ, তারপরে বর্তমান কি আর সরাসরি তারা কমেন্ট সহ সে মমতা এই কথা বলেছে, যারা সাথে সাথে বলছে মমতা গত মাসের অমুক দিনে কিন্তু এই কথা বলেছিল, এই কথার মধ্যে দিয়ে আজকের এই কথাটা যে অসার সেটা আবার নতুন করে প্রমাণিত হলো। প্রতিটা লাইন দিয়ে দিয়ে তারা আবার ব্যাখ্যা দিয়ে দিয়ে পুরনো দিনের প্রেক্ষিতটা নিয়ে এসে তারা করে করে রিপোর্টিংগুলো করে। সেই রিপোর্টিংগুলো কিন্তু আমাদের এখানে হয় না, ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো আমাদের এডিটোরিয়াল বা পোস্টগুলোতে হচ্ছে, কিন্তু রিপোর্টগুলো কিন্তু অ্যাজ ইট ইজ গুলো এ করে। সুতরাং এমন না যে বাইরের গণমাধ্যমগুলো যে তারা বিভক্ত না, তা না, ওখানে একেবারে পরিষ্কার এটা হচ্ছে কংগ্রেসের, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এটা হচ্ছে বিজেপির, এইভাবেই বিভক্ত। আমাদের গণমাধ্যমগুলো এখনো হয়তো কিছুটা কিন্তু একেবারে পুরোপুরি না, বেসিক জায়গাগুলো সেই জায়গাটা কাজ করে। তবে আমি আনিসুর রহমানের কাছে যাওয়ার আগে মোস্তফা ফিরোজ, আমি দুঃখিত যে দর্শক আপনাকে এটা বলেছে, এটা আপনার পক্ষে ক্ষমা চাওয়া উচিত এবং এটা আমাকে অ্যালাউ করা উচিত ছিল না। আমি একটু সরি অ্যাবাউট দ্যাট। না ঠিক আছে, দর্শকরা স্বাধীনভাবে তাদেরকে প্রশ্ন করতে দেবেন অবশ্যই। আমরা নিজেরাও কিন্তু আজকে এই যে প্রশ্নগুলো করছি, আমি একটু বলি, আমরা সমালোচনা করি, আমরাও কিন্তু নানাভাবে কিন্তু এই আওয়ামী লীগের বিএনপিতে বিভক্তি, এটাও কিন্তু দর্শকরা কিন্তু এই কারণে কিন্তু আমাদেরকে অনেক সময় খারাপ দৃষ্টিতে দেখে, অনেক সময় হেটও করে। কেন? সাংবাদিকদের কাছে তারা আশা করে যে তারা সঠিক সত্য কথাগুলো বলবে, তাদের যেই বিষয়গুলো জানার বোঝার সেগুলি বলবে পক্ষপাতহীনভাবে। যদি আমরা সবাই মিলে বলতাম তাহলে কিন্তু ওরা বলতো না বাবা এরা তো সাংবাদিক, এদের কিন্তু আলাদা একটা আছে, কিন্তু এখন কিন্তু তা না, তারা কিন্তু আঙুল তুলে দেখাচ্ছে যে নাদিম কাদের বিএনপি, মোস্তফা ফিরোজ আওয়ামী লীগ, বা মোস্তফা ফিরোজ বিএনপি, নাদিম কাদের হচ্ছে। খুবই দুঃখের বিষয়, আমরা চেষ্টা করি আমাদের থেকে যে আমরা নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ রিপোর্টিং করবো, সবাই নিশ্চয়ই আমরা সবসময় চেষ্টা করি, তারপরেও চলে আসে। তো আমি আনিসুর রহমান দুঃখিত, আপনি একটু অপেক্ষা করতে হবে, আমাদের দুজন দর্শকের ফোনটা নিয়ে নিই, কারণ ওনারা কষ্ট করে ফোন করে এবং অপেক্ষা করে লাইন কেটে যায়। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি গাজীপুর জেলা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমি গাজীপুর জেলা শ্রীপুর থেকে, আমার নাম মোজাম্মেল, সাংবাদিক ভাইয়ের প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো যে এই নির্বাচন যখন হয় তখন সাংবাদিকরা সকলে তারা ঢুকতে পারে, তাদের কোনো বাধাপ্রোধ হয় না, কিন্তু বর্তমান সরকার আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। পর্যবেক্ষণ করতে হবে,
আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনার প্রশ্নটা আবার বলুন। হ্যালো, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো সাংবাদিক ভাইয়ের কাছে, জি বলুন। এই যে নির্বাচন যে হচ্ছে, নির্বাচন পর্যবেক্ষণ করে সাংবাদিক ভাইরা তখন তাদের ভিতরে ঢুকতে অনুমতি লাগে না, কিন্তু এখন বর্তমান সরকার যে তাদের অনুমতি দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে এবং তাদের কোনো তৎকালীন কোনো দুর্নীতি হচ্ছে না, আপনার ফেসবুকে পার্টি লাইভে এটা সরাসরি সম্প্রচার করা যাবে না, এটা এই বর্তমান সরকার যে আইনটা করছে এটার বিরুদ্ধে কি ওনারা কি এটা কোনো ফল পাচ্ছে? জি ধন্যবাদ আপনার প্রশ্ন জন্য। আমরা পরে হ্যাঁ প্রিয় দর্শক আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছিলাম। জি বলুন। আমাদের গাজীপুরে অনেক, হ্যাঁ জি বলুন। আমার আলোচকদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিদেশি গণমাধ্যমের দিকে কে কি বললো এটা আমরা না দেখে আমাদের স্থানীয় আমাদের দেশে যেহেতু ভোট হচ্ছে, তা আমাদের দেশীয় গণমাধ্যম এ বিষয়ে খোলামেলা ভাবে কিছু ভূমিকা রাখলে আমার মনে হয় যে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাইতে উৎসাহিত হতো। জি আপনার প্রশ্ন, এটা তো আপনার বক্তব্য, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যমের যে কর্মীরা, এরা আসলে স্বচ্ছভাবে তাদের বক্তব্যটা রাখতে পারতেছে কিনা। আচ্ছা, অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক আছেন মনে হয়। জি প্রিয় দর্শক আপনার প্রশ্ন করুন। হ্যালো, জি হ্যালো, বলুন, প্রশ্ন করুন দ্রুত, সময় কম। জি 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 টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেন। জি আমার প্রশ্ন হলো, বিদেশি গণমাধ্যমের প্রশ্ন কেন? আমাদের দেশের গণমাধ্যমগুলো তো সুভাষ সিং এর গণমাধ্যম, এটা কি হস্তক্ষেপ নয়? জি আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক কিছু কিছু প্রশ্ন সত্যি খুবই আমাদের অন্যদিকে ভাবনা চিন্তা করিয়ে করে। আমি আসবো, আমি আনিসুর রহমান, দুঃখিত আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তো আপনার কাছে আসছি। আপনি দর্শকদের প্রশ্ন শুনেছেন, সেটা বলতে পারেন, বা তার আগে যদি আপনার যে মুস্তাফি যে কথা বলছে যে খণ্ডন যদি করতে চান সেটা বলতে পারেন। আমি খণ্ডন নয়, আমি বরং একমত একটা বিষয়, একটা জিনিস যেটা দর্শকদের জন্য হয়তো বুঝতে, যারা যারা আগ্রহী তাদের বুঝতে সুবিধা হবে, যে আনলাইক অনেক ওয়েস্টার্ন মিডিয়া আমরা দেখেছি, এমনকি আমাদের প্রতিবেশী দেশের মিডিয়াগুলিকে, মেইন স্ট্রিম মিডিয়াকে আমরা দেখি যে তারা হচ্ছে একটা পক্ষভুক্ত। আমাদের দেশের পত্রপত্রিকাগুলিকেও হয়তো মানে কারো কোনোটা সময় পোস্ট এডিটোরিয়ালে বা পোস্টে কোনো লেখার মধ্যে সেটা একটা পক্ষ হয়তো কিছুটা থাকে, বাট এটা কিন্তু লার্জলি অনেকাংশে এটা হচ্ছে একটা নিরপেক্ষ একটা বস্তুনিষ্ঠ একটা অবস্থান থাকে, কারণ তারা সমস্ত পক্ষকেই তাদের অডিয়েন্সের ভুক্ত করতে চায়, নিয়ে আসার চেষ্টা করে। যে আমেরিকার নির্বাচনে আমরা জানি যে বিভিন্ন সিএনএনের একটা পক্ষ আছে, ফক্স টেলিভিশনের একটা পক্ষ আছে, ওপেন সিএনএন যাচ্ছে, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়াতে এটা না, এটা ঘোষণা দিয়ে কিছু নাই, এটা ঘোষণা দিয়ে কিছু নাই, সেটা আছে এবং আমরা বুঝে নিতে হয়, বাট আমরা বলবো যদি বলেন, হ্যাঁ সেটাও যদি বলেন সেটা স্মার্ট, অনেক স্মার্ট, এবং দ্যাট ইজ এক্সপেক্টেড মানে অ্যাজ ওয়েল। তো সেই ক্ষেত্রে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমার প্রশ্ন যে আপনার যে বিষয় যেটা এখানে আছে, যে বিদেশি গণমাধ্যম বাংলাদেশের নির্বাচনকে আসলে কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারে, আমরা তো জানি যে মানে আমেরিকা নির্বাচনের যে সাম্প্রতিক যে নির্বাচন, সেখানে অনেক রকমের প্রেডিকশন ছিল, অনেক মানে বেশিরভাগই হচ্ছে অ্যান্টি ট্রাম্প আমরা দেখেছি সেখানে, কিন্তু ফলাফলটা হচ্ছে ট্রাম্প এসে গেল। এমনকি আমাদের প্রতিবেশী যে পশ্চিমবঙ্গে যে সেখানে দীর্ঘ সময় যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, প্রত্যেকটা ইলেকশনের আগে, মানে আমাদের পেশাগত জীবনে আমরাই দেখেছি এখানে প্রত্যেকটা ইলেকশনের আগেই যে মিডিয়াতে যেই প্রচারণা যেটা ছিল, ক্যাম্পেইন যেটা বলতে পারেন, যে মতামত যেটা প্রতিফলিত হচ্ছিল, যে মনে হচ্ছে বামফ্রন্টের এইবার আর উঠে দাঁড়ানোর কোনো অবস্থা নাই। শেষ পর্যন্ত বামফ্রন্ট বারবার ফিরে আসছে। হ্যাঁ ডেফিনেটলি এই মানে সাম্প্রতিক সময় মমতা ব্যানার্জি একটা চেঞ্জ একটা হয়েছে, কিন্তু বহু বছর ধরে এমনকি খুব ইন্টারেস্টিং জিনিস যে আমার এখানে ওই আনন্দবাজারই, তো আমি একদম নাম ধরে বলছি, আনন্দবাজার প্রতি মুহূর্তে তারা হলো বাম বা সিপিএম। আমি এইরকম ওই আমার টেলিভিশন চ্যানেলটার কথা ঠিক মনে নেই, পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেলের উপস্থাপক যিনি নাকি ভিজিবলি যিনি নাকি এন্টি বাম, তিনি হতাশ হয়ে একটা ইলেকশন রেজাল্টের পরে বললো কি এটা কি পর্বতের মুশিক প্রসব হলো,
যে মানে এত ক্যাম্পেইন করার পরে এটা কি হলো এখানে, যে এত কিছু হচ্ছে না। কিন্তু বাংলাদেশের মিডিয়াতে সেরকম আসলে আমরা দেখি না, এবং মানে মেইন স্ট্রিম মিডিয়ার প্রভাবে যে মানুষের মানে মাইন্ড চেঞ্জ হয়, এটা বাংলাদেশি মিডিয়ার প্রভাবে খুব বেশি হয় আমার এটা মনে হয় না। আর বিদেশি মিডিয়া তাদের অ্যানালিসিস থাকে, তাদের বক্তব্য থাকে, তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি হয়তো থাকে, তাদের থার্ড আই থেকে উপর থেকে হয়তো একটা তারা দেখে, সেটা বাংলাদেশের ইলেকশনকে বা মানুষের মানে মনকে খুব বেশি প্রভাবিত করে। এটা 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 আমার এটা বোধহয় খুব একজন দর্শক বলেছে কে কি বললো, হ্যাঁ মানে বাইরের থেকে সেটা নিয়ে তো মাথা ঘামি কি, আমাদের নিজের গণমাধ্যম আমরা কর্মীরা কি করছি, বা এটাও কি হস্তক্ষেপ হতে পারে কি না, এরকম একটি প্রশ্ন উনি করেছেন। তা আসলে এটাও সত্যি যে আমরা মাথা ঘামাচ্ছি কেন বিদেশিদের ব্যাপার নিয়ে, বাট এটা আমার মনে হয় যে আমাদের আলোচনার বিষয় হতে পারে। আসলে বিদেশিদের নিয়ে মাথা ঘামাচ্ছি কেন, আমাদের তো এটাও একটা বোঝা দরকার যে আমরা একটা স্বাধীন দেশ ডেফিনেটলি, এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স আছে, সব কিছুই আছে, এবং আমরা নিজেরাই নিজেদের মতো করেই আমাদের পলিসি ডিসিশন নেই। এটা তো আর ওই মানে স্বাধীনতার পরবর্তী সময়ে বা মানে ওয়ার্ল্ড অর্ডারটাও চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের অবস্থান অনেক পরিবর্তিত হয়ে গেছে। বাংলাদেশ অনেক যে পরনির্ভরশীলতা যেটা ছিল এটা প্র্যাকটিক্যালি ছিল, সেটা তো আসলে এখন কি আছে, সেটা নাই, কোনো দিকেই নাই। কিন্তু আমাদের নিজেদেরকে বাইরের একটা তৃতীয় নয়ন থেকে, মানে তৃতীয় নয়ন যদি সেভাবেও দেখি, যে বাইরের একটা থার্ড আই ভিউ আমরা দেখতে পাচ্ছি, সেটা নিজেদের আত্মবিশ্লেষণের জন্য সেটা তো দরকার। বিদেশি মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ার কাজটাই তো সেটা তারা সেটা করে। তবে বাংলাদেশের মিডিয়া আমরা যেটা করছি, সেটা একজন দর্শকের আমার মনে হয় এটা প্রশ্নটা ভয়ে বলতে পারেন হয়তো, যে সাংবাদিকদের আসলে ভূমিকা পালনের কি আছে। সাংবাদিকদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা জিনিস বস্তুনিষ্ঠভাবে সেটার সিচুয়েশনটা অ্যানালিসিস করা ক্ষেত্র বিশেষে, আর হচ্ছে সেটা রিপোর্টটা করা। এখন ইলেকশন কমিশনের এই ভিতরে যেখানে ভোট কক্ষ, সেখানে একজন সাংবাদিকের প্রবাসীদের আজকে না সরকারের খুব বিষয় কখনো থাকে না, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা মানে অর্গানাইজেশন, তারা কিছু নীতিমালা সেট করেন, এবং সেটা হচ্ছে যে এটা নিয়ে তারা যেটা মনে করেন সেখানেই আছে। কিন্তু বিদেশি অবজারভার হোক, বিদেশি সাংবাদিক হোক, বা দেশি সাংবাদিক যারা হোক, তাদের তো একটা রুলস একটা মেনেই তাদের তো কাজটা করতে হবে। তারা তো অ্যাক্টিভিস্টও যেমন হতে পারবে না, আবার তারা তো জাজের মতো, বা এটা তো হঠাৎ করে যে কোথায় যে ঢুকবো সেটাও খুব যে নীতিগতভাবে খুব গ্রহণযোগ্য সেটাও না। একজন দর্শকের প্রশ্ন ছিল যে অনুমতি দেওয়া হয় ইলেকশন কমিশন থেকে আমাদেরকে ভোট কেন্দ্রে ঢুকে দেখার জন্য, সেই সময়টা সাংবাদিকদের ভূমিকা হয়তো ওনার কাছে কোনো প্রশ্ন আছে যে আপত্তিকর, এই বিষয়ে একটু যদি বলতেন, তারপরে আমি মুস্তাফা আপনার কাছে আসছি। আমি একটা দর্শকের প্রশ্নটা আমি যদি বুঝে থাকি ঠিক মতো, সাংবাদিকদের একটা অন্য অবজারভারের মতো সাংবাদিকদেরও এক ধরনের অবজারভার হিসেবে তারা কাজ করে, তারা রিপোর্ট করে, এবং তারা ভিতরে যান কখনো বাট সেটা অবশ্যই তাদের একটা ওই প্রিজাইডিং অফিসার যিনি থাকেন তার অনুমতিক্রমে, সেটা সবসময় সব নির্বাচনেই তার অনুমতিক্রমে এখানে ঢুকতে হয়, বা তাদের অবজার্ভ করার তো একটা রোল এখানে আছে। তাদের কোনো এখানে পক্ষে কিছু করার সুযোগ থাকা উচিত না, এবং তারা সেটা যদি করেন সেটা হচ্ছে যে সেটা ইলেকশন রুলের ভায়োলেশন হবে। আমার ধারণা যে কোনো সাংবাদিক বোধহয় এইভাবে কোনো রোল প্লে করার চেষ্টা করেন না, যেটা নাকি ভোটারদেরকে বা ইলেকশন প্রসেসকে যেটা নাকি মানে এফেক্ট করে বা ডিসরাপ্ট করে। তো সেইখানে সাংবাদিকদের খুব বেশি ভূমিকা বোধহয় থাকেন না। এক্সিট পোস্ট যখন নাকি একজন ভোটার যখন নাকি ভোট দিয়ে বের হয়ে আসে, এখন তার আগে সেখানে তার কাছে জিজ্ঞেস করে যে আপনি কাকে ভোট দিলেন, বা সেটা একটা বোঝার চেষ্টা করা হয়, সেটা থেকে একটা ধারণা পাওয়ার চেষ্টা করে যে ট্রেন্ডটা কি, ভোটের ট্রেন্ডটা কি, ইলেকশনের রেজাল্ট আসার আগে পর্যন্ত সেটা ট্রেন্ডটা বোঝা যায় যে এখানে এই জায়গাতে এই পার্টি এই দলটা এগিয়ে আছে, এই সেন্টারে বা এই এলাকাতে, অন্য জায়গাতে সেটা হচ্ছে যে একটা খুব সাময়িক একটা ব্যাপার। সেটা এক্সিট পোল একটা প্র্যাকটিসটা সব দেশেই হয়। আমাদের দুই অতিথিকে আড়াই মিনিট মতো সময় দিতে পারবো, তারা সাম আপ করবেন। আপনারা এতক্ষণ যে আলোচনা করেছি, আপনাদের অনুষ্ঠান শেষে কি বক্তব্য আপনারা জনগণকে দেবেন, দর্শকদের দেবেন, সেটাই আমরা জানতে চাই। জি, আপনি যেমন আজকে যেই বিতর্কটা, সেই বিতর্কে আমি মনে করি যে বিদেশি গণমাধ্যম ইনফ্লুয়েন্সড করে হোক বা তাদের নিজেদের মতন করে হোক না কেন, এটা সত্য যে তারা তাদের একটা ওপিনিয়ন তো পাস করবে। এটার উপরে বেশি বেসড মানে খুব যে এটা দ্বারা আমাদের জনমত প্রভাবিত হয় তা কিন্তু না। কারণ বাংলাদেশের রাজনৈতিক ঘটনার প্রবাহ এবং অসংখ্য অনলাইন থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থাকার কারণে দেখেন আপনার এখানে যে প্রশ্নগুলো আসছে, তারা কিন্তু নিজেরাই বুঝতে পারছে যে আমাদের এখন নির্বাচন হাল হকিকতটা কোন পর্যায়ে আছে।
অর্থাৎ আমরা কি একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি নাকি নিয়ন্ত্রণ, সব কিছু একটা সন্দেহ, অবিশ্বাস, এই 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 লক্ষ্যে কিন্তু প্রশ্নগুলো দেখেন আমাদের উপর কিন্তু দায়িত্বটা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের খুব একটা নিশ্চিত অবস্থানের মধ্যে থেকে কিন্তু তারা প্রশ্ন করতে পারছে না। এই জন্য আমি বলছি যে যখন নাকি কোনো একটা ব্যবস্থা যখন অস্বাভাবিক অবস্থা থাকবে তখন ওটার উপর আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে কি হতে যাচ্ছে বা কি হবে। সুতরাং ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কোনটা হয় যে একটা স্মুথ পজিশনে, মনে করেন আপনি ইন্ডিয়ার নির্বাচন নিয়ে যে তারা একটা তাদের নির্বাচন কমিশন, তাদের একটা নির্বাচন কাঠামো, রাজনৈতিক দলগুলোর, এটা আপনি একটা করতে পারেন। স্বয়ং আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটায় এত মানে ওদের পত্রিকাগুলোর এত ইনভেস্টিগেশন, তাদের যেই পত্রিকাগুলো নাম বলা হয়তো ইকোনমিস্ট না হোক, তাদের অন্য আরও বড় মিডিয়াগুলো জরিপ টরিপ করে কোনো এতেই কিন্তু আমি খেয়াল করিনি, আমার মনে পড়ছে না যে কেউ বলেছে যে না নিশ্চিতই বিজয় হবে ট্রাম্পের, সেরকম কিন্তু দিতে পারে নাই। তো সুতরাং এখানে দেখেন কত রকম আর আমাদের এখানে তো প্রেডিক্ট করাটা আরও অনিশ্চিত, কারণ আমাদের প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল, প্রার্থী, আভ্যন্তরীণ কোন্দল মিলে যে কি একটা মানে অবস্থার মধ্যে পড়েছে, সেখানে কিন্তু এই কারণে কিন্তু ওই দর্শকরাও কিন্তু ঠিক বুঝতে পারছে না, যার জন্য তাদের কিন্তু একটা প্রশ্ন গণমাধ্যম কর্মীদের প্রতি, কারণ তারা আমাদের উপরে কিন্তু আস্থা রাখতে চায়, কিন্তু হতাশ হয় যে আমরা যখন এক একটা অবস্থান নিয়ে বিভক্ত হয়ে থাকি। ধন্যবাদ মোস্তফা ফিরোজ। আমি আনিসুর রহমান, আপনার মিনিট এবং আপনিও সাম আপ করবেন যে আজকে আমরা যে আলোচনা করলাম দর্শকদের যেসব প্রশ্ন সবকিছু নিয়ে। আমাদের আজকে বিষয়টা ছিল হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে বিদেশি গণমাধ্যমগুলি কোনো মানে প্রভাব বিস্তার করছেন কিনা বা করতে পারে কিনা, হস্তক্ষেপ করার কোনো মানে করছে কিনা, এইটা সমাপ্ত করার জন্য একই মানে ওই আমি যেটা নাকি আমরা আলোচনা তখন করলাম যে আসলে তাদের দুটো জিনিস, একটা হচ্ছে যে তাদের রিপোর্ট করা যে ইভেন্ট রিপোর্ট, যেমন আজকে আমরাও যারা এখানে বাংলাদেশে যারা বিদেশি গণমাধ্যমে যারা প্রতিনিধি যারা আছে তারা আজকে রিপোর্ট করেছে আজকে ঘটনাটা কি হচ্ছে সেটার উপর ডিল করছে। আরেক ধরনের সাংবাদিকতা আছে যেটার কমেন্ট করা হয়, তো কমেন্ট সেখানে আছে যার যদি পলিসি যেটা ব্যক্তিগত থাকে বা কোনো একজন অ্যানালিস্টের কোনো একজন বিশ্লেষকের বরাদ দিয়ে এখন একটা রিপোর্ট যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে একটা স্টাডি একটা রিপোর্ট একটা করা, স্টাডি ভুল হতে পারে ঠিকও হতে পারে, এটা তো সমাজবিজ্ঞানের একটা বিষয়, এটা যে অঙ্কের ফর্মুলা 2+2=4 হয়তো হবে না এখন, কিন্তু আমাদের বোধহয় এটা বোঝার একটা ব্যাপার আছে যে একটা কমেন্টারি একটা লেখা, একটা অবজেক্টিভ একটা রিপোর্ট, একটা যেটা ফ্ল্যাট একটা রিপোর্ট করা যে ঘটনা ঘটছে সেটার উপর একটা প্রতিবেদন করা। আরেকটা হচ্ছে যে বিভিন্ন বিষয়ে যে স্টাডি করা, যেটা নাকি বড় বড় যে গবেষণা সংস্থা যারা করে তারা যেটা করে সেটার একটা মানে একটা ভ্যালু একটা নিশ্চয়ই একটা থাকার কথা, যে এটা হচ্ছে বেসড অন, যেমন আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক পেশাগত কারণেই আমি এরকম একটা বিদেশি একটা স্টাডির সঙ্গে আমি জড়িত ছিলাম, এখন না, এটা অনেক আগে, সেটা এই মিডিয়ার জন্য ছিল না, মিডিয়াতে সেটা কখনোই আসে নাই। যখন একটা জরিপ সংস্থা যখন একটা জরিপ করে, যদি নাকি রেপুটেড একটা ইন্টারন্যাশনাল একটা জরিপ সংস্থা যদি হয়ে থাকে, তাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যই তারা অনেক যাচাই বাছাই করার পরে শুধু একটা কোয়েশ্চেনিয়ার একটা কিছু প্রশ্নমালা দিয়ে সেটার উত্তর নেয় না, তারা এখানে গ্রুপ ডিসকাশন করে, তারা একটা গ্রুপের যেমন উইক বিএনপি, স্ট্রং আওয়ামী লীগ, উইক আওয়ামী লীগ এভাবেও ক্লাসিফাই করে, তাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন বক্তব্য নিয়ে তারা আসার পরে একটা তাদের কনক্লুশনে আসে। রাজনৈতিক দলগুলি এটাকে খুব গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসে, সামনে একটা নিয়ে আসে, এটা সেভাবেই হয়। তবে সেটার এই স্টাডির একটা গুরুত্ব নিশ্চয়ই একটা আছে যদি রিপোর্টের কোনো স্টাডি হয়। আর এছাড়া বিদেশি গণমাধ্যমের বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব কখনো রেখেছে এরকম আমাদের কোনো নজির আমরা দেখিনি কখনো, এখনো যে রাখবে সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমাদের দেশীয় গণমাধ্যম যদি নাকি যেটা করে সেটাতে যদি কিছু ইনফ্লুয়েন্স হয়, সেটাও মানুষ আসলে তো খুব বেশি ইনফ্লুয়েন্স হয় না, যাদের ডিসিশন মানুষ যাদের সিদ্ধান্ত নেয় সেটা নিজেরাই প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, স্পেশালি আমাদের বাংলাদেশের এই ইলেকশন নিয়ে যে কনটেক্সটে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে চলে আসলাম। আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। মোস্তফা ফিরোজ, আমি খুবই খুশি আপনাকে আবার পেয়েছি, হয়তো ভবিষ্যতে আবার এই অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। আর প্রিয় দর্শক, আমি মনে করছি আমাদের অতিথিদের যে বক্তব্য ছিল এবং দর্শকদের প্রশ্নগুলো আসলে আমাদেরকে খুব করে আমাদের ভাবিয়ে তোলে যে আসলে আমাদের যে অনেক ব্যাপারে আমাদের দর্শকরা খুব গভীর চিন্তা করেন। আপনাদেরকে এইসব প্রশ্ন করার জন্য আমরা সবসময় খুবই কৃতজ্ঞ।
আজকের বিষয়ে সেটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো বিদেশি গণমাধ্যমে কি লিখলো আমাদের দুজন অতিথি এবং দর্শকরা, সেইভাবে আপনারা বলেছেন যে এটাকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা যা বুঝি ভালো, আমাদের দেশ নিয়ে যা বুঝি ভালো সেটাই আমরা লিখবো, সেটাই আমরা বলার চেষ্টা করব, যেখানে কোনোভাবেই কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে যাবে না। এটা হলো একটি। আর একটি হলো যে আমাদের এবারকার বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে আর কিছুদিন পরে, সেই নির্বাচনের প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট। সো যেই যাই লিখছে, যে যাই বলছে, শেষ মুহূর্তে কি হয় কেউ কিন্তু কিছু বলতে পারছে না বলেই আমার মনে হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আমি নাদিম কাদের আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।